হ্যালো স্টুডেন্টস, আমার চ্যানেলে তোমাদেরকে স্বাগত। আমি এখন তোমাদের জন্য নিয়ে এসেছি মাধ্যমিক 2026 সালের মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য ইতিহাসের ক্লাস। আমি ডক্টর কল্যাণ চৌধুরী বই থেকে এবং আবিজুল বিশ্বাসের এই বইটা থেকে আমি তোমাদের টেক্সটটাকে খুঁটিয়ে পড়াচ্ছি। আমি এখন পড়ব তোমাদের সামনে খেলার ইতিহাস, যাতে তোমাদের শর্ট প্রশ্ন বইটা তোমরা খুঁটিয়ে পড়ো। তার জন্য চলো বেশি কথা না বলে ক্লাসটা শুরু করি। খেলার ইতিহাস কী বলছে দেখো, প্রত্যেকটা লাইন থেকে যেখান থেকে যে শর্ট প্রশ্ন আছে আমি সেগুলো দাগিয়ে দেবো। দেখো, সাধারণ অর্থে একটি সংগঠিত, নিয়মনিষ্ঠ, প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ, বিনোদনমূলক ও দক্ষতামূলক শারীরিক কার্যকলাপকে খেলা বলা হয়। 1970-এর দশকে ইংল্যান্ডে প্রথম খেলার ইতিহাস চর্চা শুরু হয়। এটা কিন্তু তোমরা দাগাবে। তাহলে 1970-এর দশকে ইংল্যান্ডে প্রথম খেলার ইতিহাস চর্চা শুরু হয়। কোন দেশে খেলার ইতিহাস চর্চা শুরু হয়? না, ইংল্যান্ডে। এবং কত দশকে? 1970 দশকে। 1982 খ্রিস্টাব্দে ইংল্যান্ডে খেলার ইতিহাস চর্চার জন্য গড়ে ওঠে ব্রিটিশ সোসাইটি অফ স্পোর্টস হিস্ট্রি। তাহলে 1982 সালে খেলার ইতিহাস চর্চার জন্য কী গড়ে ওঠে? না, ব্রিটিশ সোসাইটি অফ স্পোর্টস হিস্ট্রি। এখানে প্রশ্ন আসতে পারে ব্রিটিশ সোসাইটি অফ স্পোর্টস হিস্ট্রি কোথায় গড়ে ওঠে এবং কত সালে গড়ে ওঠে। এর মুখপাত্র হিসেবে প্রকাশিত হয় দ্য ইন্টারন্যাশনাল জার্নাল অফ দ্য হিস্ট্রি অফ স্পোর্টস। এই পত্রিকায়, এটি একটি পত্রিকা, এই পত্রিকায় খেলাধুলা সংক্রান্ত নানা গবেষণা প্রবন্ধ প্রকাশিত হতে থাকে। তারপর দেখো, টনি ম্যান, রিচার্ড হোল্ট, জে.এ. ম্যাঙ্গান প্রমুখ ঐতিহাসিক খেলার ইতিহাস চর্চাকে জনপ্রিয় করে তোলেন। তাহলে খেলার ইতিহাস চর্চার কয়েকজন ঐতিহাসিকের নাম তোমরা এখান থেকে কিন্তু পেয়ে যাচ্ছ। অর্থাৎ টনি ম্যান, রিচার্ড হোল্ট, জে.এ. ম্যাঙ্গান প্রমুখ। রিচার্ড হোল্ডের স্পোর্টস অ্যান্ড দ্য স্পিরিটস এ মডার্ন হিস্ট্রি, জে.এ. ম্যাঙ্গানের দ্য গেমস এথিক অ্যান্ড ইম্পিরিয়ালিজম, গ্র্যান্ড জার্ভিসের স্পোর্টস কালচার অ্যান্ড সোসাইটি প্রভৃতি গ্রন্থ খেলার ইতিহাসকে সমৃদ্ধ করেছে। তাহলে এখান থেকে কিন্তু হোল্ডের গ্রন্থটির নাম কি? না, স্পোর্টস অ্যান্ড দ্য ব্রিটিশ এ মডার্ন হিস্ট্রি, এই একটা। জে.এ. ম্যাঙ্গানের গ্রন্থটির নাম কি? না, দ্য গেম এথিক অ্যান্ড ইম্পেরিয়ালিজম। ঠিক আছে, ইম্পেরিয়ালিজম। গ্র্যান্ড জার্ভিসের লেখা স্পোর্টস কালচার অ্যান্ড সোসাইটি। এই তিনটে গ্রন্থ কিন্তু তোমরা একটু অবশ্যই খাতায় নোট করে নাও। দেখো, আমি যেগুলো দাগিয়ে দিচ্ছি তোমরা অবশ্যই খাতায় এগুলোকে একটু নোট করে নাও, তোমাদের পড়তে কিন্তু খুব সুবিধা হবে। ঠিক আছে, চলো তারপরে দেখো, 1988 খ্রিস্টাব্দে ভারতে খেলার ইতিহাস নিয়ে প্রথম গবেষণা করেন জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের গবেষক সৌমেন মিত্র। ভীষণ গুরুত্বপূর্ণ। 1988 সালে ভারতে খেলার ইতিহাস নিয়ে প্রথম গবেষণা কে করেন? জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের গবেষক সৌমেন মিত্র। তার গবেষণার বিষয় ছিল, এই সৌমেন মিত্র নামটা কিন্তু মনে রেখো এবং সালটা মনে রেখো। তার গবেষণার বিষয় ছিল ঔপনিবেশিক বাংলা, ফুটবল ও জাতীয়তাবাদ। পরবর্তীতে ভারতে খেলার ইতিহাস বিষয়ে মূল্যবান গ্রন্থগুলি হলো বড়িয়া মজুমদারের 22 গজের স্বাধীনতা, এগুলো মনে রাখবে। 22 গজের স্বাধীনতা কার লেখা? না, বড়িয়া মজুমদারের। ক্রিকেটের বিস্তৃত ইতিহাস, গোললেস। বড়িয়া মজুমদার ও এগুলো কিন্তু প্রত্যেকটাই ক্রিকেটের বিস্তৃত ইতিহাস এবং গোললেস, এগুলো কিন্তু সবকটাই বড়িয়া মজুমদারের লেখা। বড়িয়া মজুমদারের ও নলিন মেহতাবের অলিম্পিক্স দ্য ইন্ডিয়ান স্টোরি, এই একটা গ্রন্থ অবশ্যই বড়িয়া মজুমদার এবং নলিন মেহতার লেখা। শৌভিক নাহার ক্রিকেট অ্যান্ড ন্যাশনালিজম ইন কলোনিয়াল ইন্ডিয়া, এটাও কিন্তু কার লেখা? না, এটা কিন্তু লেখা হলো শৌভিক নাহার লেখা গ্রন্থটির নাম ক্রিকেট অ্যান্ড ন্যাশনালিজম ইন কলোনিয়াল ইন্ডিয়া। এটা কিন্তু কার লেখা? না, শৌভিক নাহার। তারপরে দেখো, রামচন্দ্র গুহের এ কর্নার অফ এ ফরেন ফিল্ড ও পিকচার বুক অফ ক্রিকেট, এটা কিন্তু রামচন্দ্র গুহের লেখা দুটি গ্রন্থের নাম, এ কর্নার অফ র ফরেন ফিল্ড এবং অ্যান্ড পিকচার বুক অফ ক্রিকেট। এটা কিন্তু এই দুটো গ্রন্থ কিন্তু রামচন্দ্র গুহের লেখা। আচ্ছা, তারপর দেখো, কৌশিক বন্দ্যোপাধ্যায়ের লেখা খেলা যখন ইতিহাস, এটি কিন্তু কৌশিক বন্দ্যোপাধ্যায়ের লেখা। তারপর দেখো, মিহির বোসের দ্য স্পিরিট অফ দ্য গেম, এটি একটি গ্রন্থ। ও হিস্ট্রি অফ ইন্ডিয়ান ক্রিকেট, এই দুটো খেলা গ্রন্থ কিন্তু মিহির বোসের লেখা। তোমরা বুঝতেই পারছো, এইগুলো খাতায় অবশ্যই নোট করে রাখো, কারণ খাতায় এগুলো কিন্তু এক জায়গায় করে রাখো। তোমরা কিন্তু এখান থেকে পরীক্ষায় প্রশ্ন পেতে পারো, অবশ্যই পাবে এখান থেকে। দেখো, কারণ ইতিহাস কোথা থেকে শর্ট প্রশ্ন আসবে আমরা কিন্তু জানি না, সুতরাং টেক্সট বইটা খুঁটিয়ে পড়া কিন্তু খুব জরুরি। তারপর দেখো বলছি, ঐতিহাসিকরা দেখিয়েছেন পৃথিবীর প্রায় প্রতিটি প্রাচীন সভ্যতায়
ভারতেই খেলার প্রচলন ছিল। প্রাচীন সুমেরীয় সভ্যতায় মল্লযুদ্ধ, মুষ্টিযুদ্ধ, দৌড়, দড়ি টানাটানি, লাফানো, সাঁতার ইত্যাদি খেলার প্রচলন ছিল। চৈনিক সভ্যতাতে শারীরিক আত্মরক্ষার মূলক নানা রকম ধরনের খেলার উৎপত্তি হয়েছিল, যা মার্শাল আর্ট নামে পরিচিত। ভারতের সিন্ধু সভ্যতাতে সাঁতার, মল্লযুদ্ধ ইত্যাদি খেলার প্রচলন ছিল বলে ঐতিহাসিকরা মনে করেন। তবে প্রাচীন সভ্যতাগুলির মধ্যে খেলাধুলার অভাবনীয় অগ্রগতি ঘটে গ্রিক সভ্যতায়। তাহলে প্রাচীন সভ্যতার মধ্যে খেলাধুলার অভাবনীয় অগ্রগতি ঘটে গ্রিক সভ্যতায়। 776 খ্রিস্টপূর্বাব্দে গ্রিসের অলিম্পিয়া নগরীতে শুরু হয়েছিল অলিম্পিক গেমস। তাহলে কত সালে অলিম্পিক গেমস শুরু হয়? না 776 খ্রিস্টপূর্বাব্দে। কোথায়? না গ্রিসে। এখানে দৌড়, লাফানো, ডিসকাস, বর্ষা, নিক্ষেপ, মল্লযুদ্ধ, অশিচালনা ইত্যাদি হরেক রকম খেলার আয়োজন করা হতো। বর্তমানেও বিশ্বের প্রায় সকল দেশকে নিয়ে এই অলিম্পিক প্রতি 4 বছর অন্তর বিভিন্ন শহরে অনুষ্ঠিত হয়, যা আন্তর্জাতিক সম্পর্কে গভীর প্রভাব ফেলে। গ্রিক সভ্যতার পতনের পর পৃথিবীতে বিস্তার লাভ করে রোমান সাম্রাজ্য। এই সময় খেলাধুলার ক্ষেত্রে ভিন্নতম রুচি ও সংস্কৃতির পরিচয় পাওয়া যায়। উদাহরণ হিসেবে অ্যাম্পি থিয়েটারে গ্ল্যাডিয়েটর লড়াইয়ের কথা বলা যায়। এখানে একটি ক্ষুধার্ত বাঘের সঙ্গে একজন কৃতদাসকে লড়াই করতে হতো। বর্তমানে খেলা বলতে ফুটবল, ক্রিকেট, হকি, টেনিস, ব্যাডমিন্টন এবং কিংবা ক্যারাম, লুডো, কবাডি প্রভৃতিকে বোঝানো হয়। এগুলির মধ্যে বেশিরভাগ এসেছে ব্রিটিশ শাসিত ঔপনিবেশিক ভারতে। বর্তমানে প্রায় সমস্ত জনপ্রিয় খেলাই আন্তর্জাতিক স্তরে মর্যাদা আসন পাচ্ছে। আধুনিক শহুরে সভ্যতার চাপে রুমাল চোর, হাডুডু, খোখো, গোল্লাছুট, বাঘবন্দি, ঘোল ঘুঁটি, আগডুম বাগডুম, ডাঙ্কুরি, এক্কা দোক্কা, ইকিরমিকির, কানামাছি, চোর পুলিশ, লুকোচুরি, কুমির কিতকিত প্রভৃতি খেলা লোকক্রিয়াগুলি আজ প্রায় অবলুপ্ত। এইগুলো একটু দেখে রেখো। তবে এই লোকক্রিয়াগুলি বিশ্লেষণ করে আধুনিক গবেষকরা খেলাকে কেবল নষ্ট সময় ভাবছেন না। তারপর দেখো গুরুত্বটা দেখো। খেলাধুলা চিরদিনই প্রাত্যহিক সমাজ জীবন ও সাংস্কৃতিক জীবনের অঙ্গ ছিল। তাই ব্রিটিশ সরকার সচেতনভাবে মহাবিদ্রোহের পর ভারতের বিভিন্ন শহরে পাবলিক স্কুল ও কলেজগুলিতে ক্রিকেট, ফুটবল, হকি, টেনিস প্রভৃতি পাঠ্যক্রমের অন্তর্ভুক্ত করেছিলেন। উদ্দেশ্য ছিল খেলার মাধ্যমে ভারতীয়দেরকে সভ্য করে তোলা। আর ইংরেজদের আমদানি করে ফুটবল প্রতিযোগিতা 1911 সালে মোহনবাগান ইংরেজদের ইস্ট ইয়র্ককে পরাজিত করে আইএফএ শিল্ড জয় করে। এটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। 1911 সালে মোহনবাগান কোন ক্লাবকে হারায়? না ইংরেজদেরকে ইস্ট ইয়র্ককে হারায় এবং আইএফএ শিল্ড জেতে। অর্থাৎ মোহনবাগান কত সালে আইএফএ শিল্ড জেতে? এটা কিন্তু 1911 সালে। এই ঘটনা ইংরেজ বিরোধী জাতীয় চেতনায় এক নতুন মাত্রা যোগ করে। 1930 সালে লর্ডসের মাটিতে একদিনের ক্রিকেটে ভারতের বিশ্বকাপ জয় দেশে এক নতুন উন্মাদনা সৃষ্টি হয়। তাহলে 1930 সালে ভারত লর্ডসের মাটিতে প্রথম একদিনের ক্রিকেটে বিশ্ব চ্যাম্পিয়ন হয়, অর্থাৎ বিশ্বকাপ জয় করে। বর্তমানে খেলার বাণিজ্যিকরণের চরম পর্যায়ে খেলা আজ এমন শক্তি অর্জন করেছে যা কোনো দেশের সমাজ, সংস্কৃতি, রাজনীতি, অর্থনীতির বিবর্তনে প্রধান ভূমিকা গ্রহণ করতে চলেছে। সংস্কৃতি চর্চা, ইতিহাস চিন্তায় খেলাধুলার প্রভাব ক্রমবর্ধমান। তো স্টুডেন্টস, এই খেলাধুলার ইতিহাস চর্চা থেকে আমি তোমাদেরকে রিডিং পড়লাম এবং দেখিয়ে দিলাম কোন কোন লাইন থেকে তোমাদের কিন্তু প্রশ্ন আসবে। অবশ্যই এগুলোকে খাতায় নোট ডাউন করে নাও, ভিডিওটা পজ করে নাও, দরকার নিজেরা বারবার একটু পড়ো। দেখো আমি তোমাদের সামনে কিন্তু খুব ভালো করে এটার ডিটেলস সম্পর্কে পড়ে দিয়েছি খেলার ইতিহাস। আশা করি এখান থেকে যে কোনো প্রশ্নই দিক না কেন তোমরা অবশ্যই এখান থেকে পরীক্ষায় লিখে আসবে। এই ভিডিওটা শুধুমাত্র 2026 সালের মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য। ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই আমার চ্যানেল শেয়ার করো, সাবস্ক্রাইব করো, পাশে থেকে বেল আইকন প্রেস করে দেবো। তোমরা সফল হও, তোমাদের সাফল্য কামনা করি। ধন্যবাদ।